ক্লাসে হচ্ছে অবস্থান্তর মৌলের ভৌত ধর্মগুলা দেখছিলাম। কি ছিল? এরা উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 2 নম্বর ছিল এরা উচ্চ ঘনত্ব ও উচ্চ ঘাত সংখ্যা বিশিষ্ট। 3 নম্বর ছিল এরা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। এবং 4 নম্বর ছিল কক্ষ তাপমাত্রায় সবাই কঠিন অবস্থায় থাকে, বেরিয়ে হচ্ছে পারদ, এটা কক্ষ তাপমাত্রায় তরল হিসেবে থাকে। তো আজকে আমরা হচ্ছে এই 3D সিরিজের যে মৌলগুলো আছে এই মৌলগুলোর গলনাঙ্কের ক্রম দেখব। আচ্ছা, সো দেখো আগে আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে দেখো 3D সিরিজ কি, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। এবং তুমি এখানে দেখো প্রত্যেকের কিন্তু 3d অরবিটাল এবং 4s অরবিটালের ইলেকট্রনীয় কাঠামো দেখানো আছে। ঠিক আছে, যেমন তুমি এখানে 4s এর দুইটা, 3d তে একটা, 4s এর দুইটা, 3d তে দুইটা। তো এটা হচ্ছে একাধিক ঘর থাকলে কিন্তু প্রতি ঘরে আগে কি একটা একটা দেওয়া লাগে। এটা কার নীতি? কোনটার নীতি ছিল? এখানে 4s এর দুইটা, 3d তে তিনটা, 4s এর একটা, 3d তে পাঁচটা, 4s এর দুইটা, 3d তে দেখো পাঁচটা, 4s এর দুইটা, 3d তে ছয়টা, 4s এর দুইটা, 3d সাতটা, 4s এর দুইটা, 3d আটটা, 4s এর একটা, 3d তে আবার 10টা, 4s এর দুইটা, 3d ও কয়টা? 10টা। ঠিক আছে, তো তোমার এই 3d এবং 4s এর ইলেকট্রন বিন্যাস অবশ্যই তোমার জানা থাকা লাগবে। আচ্ছা, এবার আসো গ্রাফটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে 3D সিরিজের মৌল কোনগুলো দেখো? এই যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপরে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। এই হচ্ছে আমাদের 3D সিরিজের মৌল। এখন লক্ষ্য করো, এরা তো সবাই ধাতু না? ধাতু। এমন একটা জিনিস বলো যে ধাতুর গলনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? ধাতুর গলনাঙ্ক is proportional to ধাতব বন্ধনের শক্তিমত্তা। is proportional to ধাতব কেলাসে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ধাতব কেলাসে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন যত বেশি থাকবে, ধাতব বন্ধনের শক্তিমত্তাও তত বেশি হবে আর ধাতুর গলনাঙ্কও তত বেশি হবে। ধাতুর গলনাঙ্ক নির্ভর করে ধাতব বন্ধনের শক্তিমত্তার উপরে, আবার ধাতব বন্ধনের শক্তিমত্তা নির্ভর করে ধাতব কেলাসে মুক্ত ইলেকট্রনের সংখ্যার উপরে। তাহলে ধাতব কেলাসে মুক্ত ইলেকট্রন যত বেশি থাকবে, ধাতব বন্ধনের শক্তিমত্তা তত বেশি হবে, আর ধাতব বন্ধনের শক্তিমত্তা যত বেশি, ধাতুর গলনাঙ্ক তত বেশি হবে।
বৃদ্ধি পাচ্ছে, এই জন্য স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়বে। এই গ্রাফে দেখো, এই যে গ্রাফে দেখো, এই যে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, দেখো গলনাঙ্ক বাড়ছে না? স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ছে। আচ্ছা, এরপরে দেখো ক্রোমিয়ামে দেখো 3d তেও 5টা, 4s এ 1টা, তাহলে 3d অরবিটাল হচ্ছে যে ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় আছে। আর এই অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসটি অনেক বেশি স্থিতিশীল না, এই জন্য 3d 5 থেকে সহজে কোনো ইলেকট্রন আসলে মুক্ত হইতে পারবে না। এই জন্য ক্রোমিয়ামের গলনাঙ্ক অনেক কম হবে। দেখো ক্রোমিয়ামের গলনাঙ্ক হঠাৎ করে অনেক কমে গেছে, দেখছো? হঠাৎ করে অনেক কমে গেছে। ওকে, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এরপরে দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজে দেখো 4s এ 2টা, আবার 3d তে 5টা, তাহলে 4s হচ্ছে যে ইলেকট্রন দিয়ে পূর্ণ, আবার 3d হচ্ছে যে ইলেকট্রন দিয়ে অর্ধপূর্ণ, তাহলে দুইটা ইলেকট্রন বিন্যাসে কি স্থিতিশীল না? স্থিতিশীল। এই জন্য এখান থেকেও তোমার সহজে কোনো ইলেকট্রন বের হইতে পারবে না। এই জন্য দেখো ম্যাঙ্গানিজের এই যে এটা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ, দেখো ম্যাঙ্গানিজের গলনাঙ্ক ক্রোমিয়াম থেকেও কমে গেছে, দেখছো? ক্রোমিয়াম থেকে কমে গেছে। এরপরে আসো, আবার দেখো আয়রনে বাড়ছে, কেন? এর কারণ দেখো আয়রনে এবার দেখো বিজোড় ইলেকট্রন কয়টা দেখো, এই দেখো 4টা না, এই যে 4টা, এই জন্য আয়রনে বাড়ছে। এরপর দেখো কোবাল্টে আবার কমে গেছে, কেন? এই আয়রনে তো বিজোড় ইলেকট্রন 4টা, কিন্তু কোবাল্টে দেখো বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে বিজোড় ইলেকট্রন যদি কমে যায় তাহলে গলনাঙ্ক কমে যাবে, তাহলে কোবাল্টে কমছে। নিকেলে দেখো বিজোড় কয়টা? নিকেলে হচ্ছে যে বিজোড় ইলেকট্রন 2টা, তাহলে দেখো নিকেলেও কিন্তু এই যে আরেকটু কমছে। নিকেল থেকে দেখো কপারে আরো কমে গেছে, দেখো কপারে আরো কমে গেছে, কেন বলো তো? এটা কারণ দেখো কপারে যে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে দেখো, 10টা না, 10টা, তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন অনেক বেশি কি স্থিতিশীল, তাহলে এখান থেকে কোনো ইলেকট্রন মুক্ত হইতে পারবে না। এরপরে আসো জিঙ্ক, সবার লাস্টে জিঙ্কের দেখো সবচেয়ে কম, কেন? জিঙ্কে হচ্ছে যে 4s এও তোমার 2টা আছে, জিঙ্কে দেখো 4s এও 2টা আছে, আবার 3d তে দেখো কয়টা? 10টা। তাহলে এখানে তোমার 4s অরবিটালটাও তোমার অনেক বেশি স্থিতিশীল, আবার 3d অরবিটালটাও কি অনেক বেশি স্থিতিশীল। এই জন্য জিঙ্কের গলনাঙ্ক সবচেয়ে কম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে তুমি গ্রাফটা আবার দেখো, স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত, দেখো স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়বে। ওকে, লিখো এগুলো খাতায় লিখো, স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত, খাতায় লিখো এগুলো, আঁকা দরকার নেই, খাতায় লিখো যে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ে, স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ে। স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ে। স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ে। স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়বে। এরপর লিখো ভ্যানাডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত, গলনাঙ্ক কমবে। স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়বে, ভ্যানাডিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত গলনাঙ্ক কমবে।
এরপর লিখো ম্যাঙ্গানিজ থেকে আয়রনে গলনাঙ্ক আবার বাড়বে। 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 তারপর লিখবা আয়রন থেকে জিঙ্ক পর্যন্ত গলনাঙ্ক আবার কমবে। আয়রন থেকে জিঙ্ক পর্যন্ত, আয়রন থেকে জিঙ্ক পর্যন্ত গলনাঙ্ক আবার কমবে। আয়রন থেকে জিঙ্ক পর্যন্ত গলনাঙ্ক আবার কমবে। দেখো তাহলে 3D সিরিজের মৌলগুলোর গঠন কিন্তু প্রপার কোনো সিমেট্রিক কোনো ক্রম নাই, ঠিক আছে? পুরোপুরি হচ্ছে এটা অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে? ওকে, একবার কমতেছে আরেকবার বাড়তেছে। তো কেন কমতেছে কেন বাড়তেছে অলরেডি তোমাকে এক্সপ্লেইন করলাম, ঠিক আছে? পারা যাবে পরীক্ষা সেই কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা আবার বুঝাচ্ছি দেখো, সোজা বাংলা কথা তুমি হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তোমার যে ইলেকট্রন বিন্যাস আছে 4s আর কি 3d, এই দুটো ইলেকট্রন বিন্যাস তোমার মাথায় রাখতে হবে। মানে 4s এর ইলেকট্রন বিন্যাস আর 3d এর ইলেকট্রন বিন্যাস। তো মনে রাখবা বিজোড় ইলেকট্রন যত বাড়বে, কোনো পরমাণুতে বিজোড় ইলেকট্রন যত বাড়বে ওই পরমাণু বা ধাতু গলনাঙ্ক তত বাড়বে। বিজোড় ইলেকট্রন যত বাড়বে গলনাঙ্ক তত বাড়বে। বুঝতে দেখো স্ক্যান্ডিয়ামে বিজোড় ইলেকট্রন কয়টা? দুইটা, একটা। টাইটেনিয়ামে কয়টা দেখো? দুইটা। ভ্যানাডিয়ামে কয়টা? তিনটা। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত দেখো বিজোড় ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তুমি একটু ক্রোমিয়ামে দিয়ে দেখো, ক্রোমিয়ামের সমস্যা হচ্ছে ক্রোমিয়ামে দেখো তার 3d অরবিটালটা কিন্তু অর্ধপূর্ণ। আর কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ হয় ওই অরবিটালটা অনেক বেশি স্থিতিশীল হয়, ওখান থেকে সহজে ইলেকট্রন মুক্ত হইতে চায় না। এই জন্য ক্রোমিয়াম ধাতুর ক্যালাসে মুক্ত ইলেকট্রন খুবই কম থাকে, যার জন্য গলনাঙ্ক কমে যায়। এবার তুমি ম্যাঙ্গানিজে দেখো, ম্যাঙ্গানিজে 4s এও দুইটা আছে, 3d তেও পাঁচটা। তাহলে তার 4s অরবিটালটাও পূর্ণ মানে স্থিতিশীল, আবার 3d অরবিটালটা অর্ধপূর্ণ মানে এটাও স্থিতিশীল। তাহলে 4s থেকেও ইলেকট্রন মুক্ত হইতে চাইবে না, 3d থেকেও ইলেকট্রন মুক্ত হইতে চাইবে না। তাহলে ম্যাঙ্গানিজের ক্যালাসে মুক্ত ইলেকট্রন থাকে সবচেয়ে কম। এই জন্য তুমি গ্রাফে দেখো ম্যাঙ্গানিজের মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম। ম্যাঙ্গানিজ এই যে দেখো ক্রোমিয়ামে হচ্ছে 4s এ একটা থাকে, 3d তে পাঁচটা থাকে। 3d তে পাঁচটা, তুমি এটা বোঝার চেষ্টা করো, 3d তে পাঁচটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস না, d তে পাঁচটা থাকা 10টা থাকা মানে কি স্থিতিশীল। তাহলে d5 থেকে কোনো ইলেকট্রন সহজে মুক্ত হইতে চাইবে না, ফলে ক্যালাসের মধ্যে মুক্ত ইলেকট্রন কম থাকবে, ফলে গলনাঙ্ক কম হবে। ম্যাঙ্গানিজে আরো বাজে অবস্থা, 4s ও পূর্ণ আবার 3d আবার অর্ধপূর্ণ, দুইটাই স্টেবল। তাহলে এখানে কিন্তু ইলেকট্রন আরো বের হইতে চায় না, তাহলে ম্যাঙ্গানিজের মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম। এরপরে তুমি দেখো আয়রনে আবার দেখো, আয়রনে দেখো আবার বিজোড় দেখো কয়টা? চারটা। এই জন্য আয়রনের মেল্টিং পয়েন্ট আবার বেড়ে গেছে। এরপর দেখো আয়রনের পরে কি আসে? কোবাল্ট। কোবালে বিজোড় দেখো কয়টা? তিনটা, তাহলে মেল্টিং পয়েন্ট আরো কমে যাবে। নিকেলে বিজোড় কয়টা? দুইটা, মেল্টিং পয়েন্ট আরো কমে যাবে, ঠিক আছে? এবারে কপারে দেখো, কপারে 3d দেখো ভাই, 3d তে কয়টা? 10টা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে না, তাহলে কপারে আরো কমে যাবে। জিঙ্কে তো সবচেয়ে বাজে অবস্থা দেখো, 4s ও কমপ্লিটলি ফিল, 3d ও সম্পূর্ণ ফিল, এটা d তে 10টা 4s এ 2টা, তাহলে জিঙ্কের ক্যালাসে তুমি মুক্ত ইলেকট্রন পাবা না বললেই চলে। এই জন্য জিঙ্কের মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের এই কাহিনীগুলোর কারণে হচ্ছে যে কি মেল্টিং পয়েন্ট একবার কমতেছে একবার বাড়তেছে, প্রপার কোনো অর্ডার নেই, বুঝতে পারছো? সো তোমাকে পরীক্ষায় এই ইলেকট্রন বিন্যাস সুন্দর করে সবগুলো লিখতে হবে এবং এই গ্রাফটা আঁকতে হবে, বুঝছো? এই গ্রাফটা পারবো? ওকে, এটা পারা যাবে। তো নেক্সট সেকশনে আমরা চলে যাই। এই দেখো এখানে তোমার ধাতুর নাম আছে, অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, আউটার ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, মানে 4s আর 3d দেওয়া আছে। এই যে মেল্টিং পয়েন্ট দেখো, এই যে
স্ক্যান্ডিয়ামের কত 1541 ডিগ্রি সেলসিয়াস, মানে 1668 বাড়ছে না বাড়তেছে, 1910 বাড়ছে। এই দেখো ক্রোমিয়ামে যায় কিন্তু খুব বেশি কমে নাই, বাট কমছে 1907 কিছুটা কমছে। ম্যাঙ্গানিজে দেখো ভাই 1246, দেখছো 1246, ড্রাস্টিক একটা ড্রপ। এবার দেখো আয়রনে আবার বাড়ছে 1538, কোবাল্টে আবার কমে গেছে দেখো 1495, নিকেল আরো কমছে 1455, কপারে দেখো 1084.6, আর জিঙ্কে সবচেয়ে কম 420.5। এটা হচ্ছে মেল্টিং পয়েন্টের তোমার ডেটা, আর এটা হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের ডেটা এটা। ওকে, আর তুমি যদি গ্রাফ দেখো মেল্টিং পয়েন্ট ভার্সেস অ্যাটমিক নাম্বারের, এখানে তিনটা সিরিজ আছে দেখো, এটা হচ্ছে 3D সিরিজ, 4D সিরিজ, 5D সিরিজ, বুঝতে পারছো? তো 3D সিরিজ থেকে 4D সিরিজের দেখো মেল্টিং পয়েন্ট কিছুটা বেশি, আবার 4D সিরিজ থেকে 5D সিরিজের মেল্টিং পয়েন্ট আরো বেশি। আর তোমাদের হচ্ছে যে 4D 5D দরকার নেই, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসলে 3D থেকে আসে, বুঝছি? গ্রাফ আঁকতে হবে, আর এই ডেটা মুখস্থ করার দরকার নেই ভাই, এগুলো জাস্ট তোমাকে আমি এমনি দেখানোর জন্য নিয়ে আসছি, ঠিক আছে? ডেটা মুখস্থ করা এখানে জরুরি না, কোনটা কম কোনটা বেশি এটা বুঝতে হবে। ক্লিয়ার? মেল্টিং পয়েন্টের কাহিনী দেখো, মেল্টিং পয়েন্টের দুইটা কাহিনী আমরা করছি। একটা কি করছিলাম বলে তৃতীয় পর্যায়ে করছিলাম, তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে মেল্টিং পয়েন্টের চেঞ্জ। এখন কি বললাম 3D সিরিজ, তাহলে মেল্টিং পয়েন্ট থেকে কিন্তু এই দুইটা কোশ্চেনই সবসময় পরীক্ষায় আসে, তৃতীয় পর্যায়ে আর এই 3D সিরিজ। চলো নেক্সট, বৌদ্ধ ধর্ম আমাদের তাহলে শেষ। তাহলে বৌদ্ধ ধর্মের মধ্যে শুধুমাত্র গণনাঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট। এখন আমাদের অ্যাকচুয়াল পড়াশোনা শুরু হবে, এই ডেভেলপে অ্যাকচুয়াল পড়াশোনা এখন স্টার্ট হবে। এটা হচ্ছে অবস্থান্তর মূল্য কি, রাসায়নিক ধর্মসমূহ। হ্যাঁ, এখান থেকেই প্রশ্ন হবে, কি বলবো পুরো একটা সেন্টেন্স আসবে এখানে, ইমোজি দিতে হবে, স্টার অবস্থান্তর মৌলের রাসায়নিক ধর্মসমূহ এক, এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ এই মৌলগুলোর আসলে ভিন্ন ভিন্ন জারণ অবস্থা থাকে। দুই নাম্বার, এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। যেমন তুমি লোহা, তোমরা সবাই জানো যে লোহা হচ্ছে যে চৌম্বক দিয়ে আকৃষ্ট হয়, সবাই জানেন এটা। তাহলে এরা চৌম্বক ধর্ম দেখায়, এরা জটিল যৌগ গঠন করে, তারপরে এরা রঙিন যৌগ গঠন করে। এটা আমি গতকাল তোমাকে দেখাইছি, অনেকগুলো যৌগ দেখাইছিলাম না টেস্ট টিউবের ভিতরে। স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের লবণ সাদা ছিল, বাকি সবগুলো কালারফুল ছিল, কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা আছে, বিস্তারিত পড়াশোনা আছে কিভাবে কালারগুলো আসে। 5, এরা প্রভাবক হিসেবে কাজ করে, এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, তুমি বিভিন্ন বিক্রিয়া তুমি দেখতে, যেমন তোমরা দেখছো না যে ওই যে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া বানায় লোহা,
আসতো আসার মধ্যে আসে গাড়ি ঘোড়ার আওয়াজ আছে নাই ভালো মতো শুনে বাসা ছিল একটা মতো অনেক ছিলাম সেই 2000 কত সাল থেকে কলোনি মানে সাল 2020 সাল থেকে ছিলাম 2025 পর্যন্ত আমি আসলে লিলি কোনটা কি আমি নিজেও চিনি না আমি কলেজে থাকি কোনটা লিলি বল লিলি আমি চিনি না আমি লিলি চিনি ওই লিলির কাপড়ের নামগুলো ঠিক মতো দেখা হয় না মেবি হতে পারে তোমাদের বাসা কই বলো তোমার বাসা কত গতিতে কোথায় কি বল কোনায় যায় গোল বানানো কোনায় যায় তাহলে আবার পার্ট ইউজ করে আবার কাজ করে তোমার বুঝে লেগেছে না তুমি কোনটা এখানে থাকো কি আর করা চাকরি তো করতে হবে এবার আমাদের এই যে পরিবর্তনশীল জারণ অবস্থা চলো পরিবর্তনশীল জারণ অবস্থা দেখো এই যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত মানে স্ক্যান্ডিয়াম মূলত একটা জারণ অবস্থাতেই থাকে সেটা কি +3 তাহলে তোকে যৌগ লিখে দেখাই প্রত্যেকটা জারণ অবস্থা যৌগ লিখে দেখাই যেমন স্ক্যান্ডিয়ামের সবচেয়ে পরিচিত কম্পাউন্ড হচ্ছে স্ক্যান্ডিয়াম ক্লোরাইড তাহলে কি এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের +3 জারণ অবস্থার একটা যৌগ স্ক্যান্ডিয়াম ক্লোরাইড টাইটেনিয়াম দেখো +2 তেও থাকে +3 থাকে +4 থাকে এখন দেখো এখানে কিছু জারণ অবস্থা ব্র্যাকেট দেওয়া আছে ব্র্যাকেট মানে এই জারণ অবস্থাগুলো তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল যেগুলো ব্র্যাকেট দিছে আর কি তাহলে +3 কি হতে পারে দেখো +3 হতে পারে এটা Ti2O3 এটা হতে পারে +4 হতে পারে TiO2 বুঝতে পারছো তাহলে এইখানে টাইটেনিয়াম +3 তে আছে এখানে কি +4 এ আছে ভ্যানাডিয়াম +3 আর +5 বেশি স্টেবল যেমন B2O3 B2O5 এটা পড়ছো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বিভিন্ন বিক্রিয়াতে প্রভাব বেশি ইউজ হয় এটা হচ্ছে কি ভ্যানাডিয়াম ট্রাইঅক্সাইড ক্রোমিয়াম দেখো ক্রোমিয়ামের হচ্ছে মূলত +3 বেশি স্টেবল +6 বেশি স্টেবল তাহলে Cr2O3 আর হচ্ছে পটাশিয়াম ক্রোমেট হতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে প্রথমটাতে ক্রোমিয়াম হচ্ছে +3 তে আছে পরেরটাতে ক্রোমিয়াম +6 এ আছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের হচ্ছে +2 আর +7 বেশি স্টেবল যেমন ধরো ম্যাঙ্গানিজ অক্সাইড এটা হয় Mn2O3 হয় MnO2 হয় KMnO4 হয় ম্যাঙ্গানিজের কিন্তু অসংখ্য কম্পাউন্ড আছে তারপরে আয়রন দেখো কোন সময় তুমি আয়রন হচ্ছে +2 আর +3 বেশি কমন কি হবে FeCl2 ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইড ওকে কোবাল্ট হচ্ছে +2 আর +3 বেশি স্টেবল যেমন COCl2 হইতে পারে COCl3 হইতে পারে নিকেল হচ্ছে +2 +3 যেমন নিকেল অক্সাইড নিকেল সালফেট নিকেল সালফেট Ni2O3 এটা হইতে পারে কপার তোমরা জানো কপারের কি কম্পাউন্ড হয় এই যে Cu2O এটা হতে পারে না কিউপ্রাস অক্সাইড যেখানে কপার +1 আছে আবার হতে পারে কিউপ্রিক অক্সাইড যেখানে কপার +2 তে আছে আর জিঙ্কের একটা জারণ আছে সেটা কি +2 কি হতে পারে জিঙ্কের সল্ট কি হতে পারে বলো জিঙ্ক সালফেট খুশি এরা ভাই এই বান্দা জিজ্ঞেস করে
প্রশ্ন করছে তো পারি না, ঠিক আছে? দেখো আমাদের ক্লোরিন হচ্ছে প্লাস 1 এও থাকতে পারে, প্লাস 3 তেও থাকতে পারে, প্লাস 5 এও থাকতে পারে। ক্লোরিন চারটা অক্সিজেন স্টেটে থাকতে পারে, প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। এটার স্ট্রাকচার একটু কমপ্লেক্স হবে, যেমন হ্যাঁ -1 হয়, এই যে এটা হচ্ছে Cl2, ঠিক আছে? মানে কমপ্লেক্স ক্লোরিনের তো 60টাই, তুমি কাউন্ট করে দেখো। এই যে এখানে একটা 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 60টাই, 8টা কেটে। বাট তুমি যদি মানে এখানে কাউন্ট করে দেখো, এখানে 2 জোড়া 4টা, 2 জোড়া 8টা 12টা, মোট 14টা আছে। এখানে ক্লোরিনের অষ্টক সম্প্রসারণ হয়েছে, বুঝছো? ওকে বিশাল এগুলো পরে পড়বো, অক্সিজেন স্টেটের উপর আমাদের ক্লাস নিব। অবশ্যই আছে, কেন থাকবে না? সেটা তৃতীয় পর্যায়ে বলবো। দেখো এটা আমাদের আলোচনার বিষয় না, তাহলে বুঝছো পরিবর্তনশীল জারণ অবস্থা। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যে তাহলে এই অবস্থান্তের মৌলগুলো এরকম পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় কেন? এর পিছনে কারণ কি? কারণটা বলি তোমাকে। তুমি একটা জিনিস বলো যে যে কোনো ট্রানজিশন মেটালে ইলেকট্রন বিন্যাস কি হয়? 4s এ 1 থেকে 2, 3d তে 1 থেকে কত? 10। এটা হচ্ছে যে কোনো মানে ডি ব্লক মৌলের বলো তার সাধারণ ইলেকট্রন বিন্যাস। এটা এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অনলি 3d সিরিজের জন্য, ঠিক? 3d সিরিজের জন্য। তো এই মৌলগুলা কি করতে পারে? এই মৌলগুলা তার 4s এর ইলেকট্রনগুলোও বর্জন করতে পারে, তার 4s এর ইলেকট্রনগুলোও বর্জন করতে পারে, আবার 3d এর ইলেকট্রনগুলোও কি বর্জন করতে পারে। তবে সবার আগে 4s এর গুলা বর্জিত হবে, 4s এর গুলা বর্জিত হওয়ার পর তারপরে 3d এর ইলেকট্রনগুলো কি বর্জিত হবে। এটার কারণ হচ্ছে 4s অরবিটালের শক্তি কত? n প্লাস l দিয়ে যদি বের করি, n এর ভ্যালু 4, s এর জন্য n হচ্ছে 0। তাহলে 4s এর n প্লাস l এর মান হচ্ছে 4, আর 3d এর n প্লাস l কত? n হচ্ছে 3 আর d এর জন্য হচ্ছে 2, তাহলে কত? 5। যেটা দেখা যায় কি 4s অরবিটাল আর 3d অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য কম, তবে একটা 4 আর একটা কি 5, মানে শক্তির পার্থক্য কম। তো যার জন্য যেটা হয় 4s থেকে ইলেকট্রন অপসারিত হওয়ার পর 3d থেকেও কি ইলেকট্রন অপসারিত হইতে পারে, যেহেতু শক্তির পার্থক্য কম। তাহলে তুমি যদি একটু এনার্জি দিতে পারো তাহলে 3d থেকে ইলেকট্রন অপসারণ করা পসিবল। এই জন্য এরা অনেকগুলা ইলেকট্রন পরিস্থিতি ভেদে কি বর্জন করার সক্ষমতা রাখে। এই জন্য এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে কি আমাদের এরপর আসো আমাদের নেক্সট পর আজকের পরবর্তী ধর্ম কি ছিল দেখো। এরা চৌম্বক ধর্ম কি করে প্রদর্শন করে। আচ্ছা, তো চৌম্বক ধর্ম প্রদর্শনে আমাদের এখানে 3টা শব্দ আছে, এই 3টা শব্দের সাথে আমরা একটু পরিচিত হই। প্রথমটা কি বলো? ডায়াম্যাগনেটিক, এরপর কি প্যারাম্যাগনেটিক, এরপর কি ফেরোম্যাগনেটিক। 3টা শব্দ। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। কি হয়? বিকর্ষিত হয়, কারণ কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। কোনো অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে কি বিজোড়, অযুগ্ম মানে বিজোড়। তাহলে কোনো পরমাণু বা আয়নে যদি বিজোড় ইলেকট্রন না থাকে, তাহলে ওই পরমাণু বা আয়ন চৌম্বক ধর্ম প্রদর্শন করবে না, মানে সে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। কি বিহেভিয়ার? ডায়াম্যাগনেটিক। তাহলে ডায়াম্যাগনেটিক কেমন বুঝবো? তাহলে আমাকে ওই পরমাণু বা আয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে, লিখে কুন্ডের যেটা নীতি আছে ওই নীতি অনুযায়ী তোমাকে বক্স পদ্ধতিতে কি ইলেকট্রন বিন্যাসটা করা লাগবে। ইলেকট্রন বিন্যাস করার পর তুমি যদি দেখো সেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে হবে কি
প্যারাম্যাগনেটিক, আর যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে হলো ডায়াম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক মানে কি দেখো চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় কারণ অযুগ্ম ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? আর ফেরোম্যাগনেটিক কি দেখো তোমরা অনেকে শুনে থাকবা ফেরোচৌম্বক পদার্থ, প্যারাচৌম্বক পদার্থ, ডায়াচৌম্বক পদার্থ, যেমন লোহা, তারপরে হচ্ছে কোবাল্ট, নিকেল, এগুলো কি? এগুলো হচ্ছে ফেরোচৌম্বক পদার্থ। ওকে, ফেরোচৌম্বক এই তিনজন। তাহলে আয়রন, কোবাল্ট, নিকেল কি ফেরোচৌম্বক পদার্থ। ফেরোম্যাগনেটিক হচ্ছে বিশেষ ধরনের প্যারাম্যাগনেটিজম যেখানে চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। ওকে, আচ্ছা এগুলো মূলত ম্যাগনেটিজমে পড়ানো হয় যে কিভাবে এগুলো হয়। এগুলো আসলে আমাদের কেমিস্ট্রি সিলেবাসের অন্তর্ভুক্ত না, এটা তোমরা ফিজিক্সে পড়বা। ইয়াতে সেকেন্ড ইয়ারে একটা চ্যাপ্টার আছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং ভূচৌম্বকত্ব, চ্যাপ্টার মেবি 4 সেকেন্ড ইয়ারে পড়বা কি। তো আমাদের এখানে এগুলো কোনো আলোচনা নাই, সেগুলো আমাদের যেগুলো রসায়নের সিলেবাসের অন্তর্ভুক্ত না এগুলো আমরা পড়বো না। এর নামগুলো যেটা যে কোনগুলো ফেরোম্যাগনেটিক বলা, হ্যাঁ চৌম্বক, চৌম্বক বানায় না, মানে লোহা চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয় আকৃষ্ট হয়। কি ঠিক তো বললাম, এগুলোর কারণ জানতে হলে আরো পড়তে হবে, আরো গভীরে পড়তে হবে। এখন দরকার নেই, কেমিস্ট্রি নাই, পড়ানো যায় এগুলো পড়ে অযথা সময় অপচয় আছে। এবার যেটা তোমাদের থেকে পরীক্ষা কোশ্চেন হবে, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তুমি এটা থেকে কোশ্চেন পাবে। কোনো অবস্থান্তর ধাতুর চৌম্বক ধর্ম ম্যাগনেটিক মোমেন্ট দ্বারা পরিমাপ করা হয়। ম্যাগনেটিক মোমেন্ট এটা বাংলা কি হবে বলো, এই তাওহীদ বলো। ম্যাগনেটিক মানে কি চৌম্বক, মোমেন্ট মানে কি মুহূর্ত নাকি, মোমেন্ট মানে কি মুহূর্ত, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত। এটা লিখলে স্যার তো মানে হচ্ছে ধারে দিয়ে পিটার করবে। দেখো ওই মোমেন্ট না, এই মোমেন্টের বাংলা হচ্ছে ভ্রামক। বলো এই ভ্রামক শব্দটা কই আছে? বলো ফিজিক্স এর আছে, ফিজিক্স কই আছে? জড়তার ভ্রামক। আচ্ছা জড়তার ভ্রামক ইংরেজি বলবো না বললে ভাই কলেজে ভর্তি আছে তুমি ভাই কেন কি বলো জড়তার ভ্রামক ইংরেজি কি ভাই বলো তাই কি পড়াশোনা করো না ভবিষ্যতে কি পড়াশোনা ফিজিক্স এ বলো নাই জড়তার ভ্রামক ইংরেজি যখন ইউনিভার্সিটি বা শব্দ ইংলিশ ভাষায় পড়াশোনা বা ইংলিশগুলো জানতে হবে না। আইওটির যে ভর্তি পরীক্ষা ইংলিশে কোশ্চেন হবে। জড়তার ভ্রামক ইংরেজি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ এল, মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তার ভ্রামক। বলো আরেকটা জড়তার ভ্রামকের সাথে কানেক্টেড ওয়ার্ড আছে, বলো আরেকটা ওয়ার্ড চক্রবর্তী, চক্রবর্তী কি ইংলিশ বলো রেডিয়াস অফ জাইরেশন, মোমেন্ট শব্দের বাংলা হচ্ছে ভ্রামক, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের বাংলা হচ্ছে চৌম্বক ভ্রামক। তো এইগুলাও তুমি কিভাবে বের করে ফিজিক্সে শিখবা, বাট কেমিস্ট্রিতে আমাদের জিনিসটা কাজে লাগে। সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ বের করার সূত্র হচ্ছে √n * n + রুটের ভিতরে এটা n * n + 2 আর রুটের বাইরে এটা এককটা হচ্ছে ক্যাপিটাল ভি ক্যাপিটাল এম। এখানে n এর পরিচয় হচ্ছে পরমাণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, মানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা, মানে বিজোড় ইলেকট্রন যত বেশি হবে
বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন। না, এটা হচ্ছে একক, এটা একটা ধ্রুবক রাশি যদি বোর ম্যাগনেটন। তো এটা খালি তুমি নাম জেনে রাখো, এটার এক্সাক্ট ভ্যালু আমাদের লাগে না। এগুলো বের করা যায়, এগুলো মূলত ইলেকট্রন সংক্রান্ত কাহিনী। এই ম্যাগনেটিজম কোথেকে আসছে? এই ইলেকট্রনের খেলা সব। ইলেকট্রনের ঘোরাঘুরির কারণে কি এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। বলো একটা পরমাণুতে ইলেকট্রনের কয় ধরনের মোশন থাকে? ইলেকট্রনের মোশন কয় প্রকার? ইলেকট্রনের মধ্যে দুই ধরনের মোশন থাকে, আমাদের বুঝেন। এই তোমরা ফিজিক্সের কৌণিক ভরবেগ প্রশ্ন, কৌণিক ভরবেগের দুটো সূত্র আছে। একটা হচ্ছে অ্যালিস বলে এমভিআর, আরেকটা হচ্ছে অ্যালিস বলে আই ওমেগা, আছে না? এটা প্রশ্ন হচ্ছে সূত্র তো দুইটাই, কখন কোনটা ইউজ করবে? কখন আই ওমেগা ইউজ হবে, কখন এমভিআর ইউজ হবে? দেখো ইলেকট্রনের মোশন দুইটা, একটা হচ্ছে অরবিটাল মোশন। অরবিটাল মোশন মানে কি? ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। তোমরা জানো যে কোনো বস্তু ঘোরার জন্য তার মধ্যে একটা ঘূর্ণন অক্ষ লাগবে। কি লাগবে? ঘূর্ণন অক্ষ লাগবে না? যেমন তুমি জড়তার প্রভাব বের করার জন্য ঘূর্ণন অক্ষ কই আছে যেটা নির্ভর করে জড়তার প্রভাব কেমন এক এক সময় এক তোমার ঘূর্ণন অক্ষ যদি অবজেক্টের বাইরে থাকে, কি থাকে? অবজেক্টের বাইরে থাকে, ওটাকে বলে অরবিটাল মোশন। মোশন অরবিটাল মোশন। ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তাহলে ঘূর্ণন অক্ষটা আছে নিউক্লিয়াস, ওইটার সাপেক্ষে ইলেকট্রন ঘুরতেছে। দ্যাট ইজ কল্ড অরবিটাল মোশন। অরবিটাল মোশনে তুমি কৌণিক ভরবেগ ইউজ করবা এমভিআর, কি ইউজ করবা? এম। আবার ইলেকট্রন কিন্তু নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে, ইট স্পিনিং অ্যারাউন্ড ইটস ওন এক্সিস। এটা ঘুরতেছে না ইলেকট্রন? যেমন আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, তাহলে সূর্যের সাপেক্ষে পৃথিবীর গতিকে আমরা বলি অরবিটাল মোশন। তখন পৃথিবীর যে কৌণিক ভরবেগ ওইটা হবে এমভিআর। কিন্তু পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, কিন্তু তখন নিজ অক্ষের সাপেক্ষে মানে ঘূর্ণন অক্ষ যদি অবজেক্টের ভিতরে থাকে, তাহলে এটা বলে স্পিনিং মোশন। কি মোশন? ধরো তুমি যদি এইভাবে ঘুরো, এভাবে কি মোশন? এটা স্পিনিং মোশন। তো দুই টাইপের অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে এই যে ইলেকট্রনের যখন ইলেকট্রন কোথাও ঘুরে বা কোথাও ইলেকট্রনের কোনো মুভমেন্ট থাকে, যেখানে ইলেকট্রনের মুভমেন্ট থাকবে সেখানেই ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এখানে কি থাকবে? ম্যাগনেটিক ফিল্ড। আর এই ম্যাগনেটিক ফিল্ড কেন ক্রিয়েট হচ্ছে? ইলেকট্রনের স্পিনিং এর কারণে। যে কারণে ইলেকট্রনের স্পিনিং এর কারণে। এই যে ম্যাগনেটিজম, এগুলা কিভাবে আসতেছে ভাই? সবই ইলেকট্রনের মুভমেন্ট আছে, ইলেকট্রনের স্পিন আছে, ওখান থেকে এই ম্যাগনেটিক মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, ম্যাগনেটিজম ক্রিয়েট হচ্ছে। যেমন বলে না ভাই, উত্তর মেরু দক্ষিণ মেরু, পৃথিবীর একটা ভূচম্বক বলে না, পৃথিবীর উত্তরে একটা চৌম্বক আছে, কোথায় চৌম্বক আছে দেখাও, ওই যে মানুষজন বলে না যে পৃথিবীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এটা দেখা যায়? দেখা যায়। কেন দেখা যায় না? মূলত এটা মূলত পৃথিবীতে যে ইলেকট্রনগুলো আছে ওইখান থেকে এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হইছে? ক্রিয়েট হইছে, মানে ইলেকট্রনটা। যাও তাহলে বুঝছি না ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে বের করব? অ্যান্টাগনিস্ট। এখন তোমরা আমি কাজ দিব, তোমরা এখন আয়রন, কোবাল্ট এবং নিকেলের ম্যাগনেটিক মোমেন্ট বের করবা। ঠিক আছে? এই তিনটা ধাতুর ম্যাগনেটিক মোমেন্ট বের করবা ওই সূত্র দিয়ে। তো কি কাজ বলো? তুমি কি করবে এখানে? তুমি এখানে কি করবা? তুমি 3d আর 4s এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখবা। এই যে বক্স পদ্ধতিতে এই আমি এখানে দেখাই দেই। এই যে আয়রন, কোবাল্ট, নিকেল, দেখো সবগুলাতে 4s কিন্তু ফিল্ড, দেখো দুটো দুটো আছে, তাহলে 4s এর ইলেকট্রন কাউন্ট করার কোনো দরকার নেই। অনলি তুমি 3d তে কয়টা বিজোড় আছে খালি দেখবা। যেমন আয়রনে 3d তে বিজোড় কয়টা? 4টা, তাহলে এর জায়গায় 4 বসাই দিবা। কোবাল্টে বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা, তাহলে এর জায়গায় 3 বসাই দিবা। আর নিকেলে বিজোড় হচ্ছে কয়টা? 2টা, তাহলে এর জায়গায় কি বসাই দিবা? 2। বুঝছো? এইটা একটা কাজ।
Bn। তো এখানে n এর পরিচয় কি ছিল? পরমাণু বা আয়নের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। ওকে, তাহলে দেখো 4s তো সম্পূর্ণ ফ্রি, 4s নিয়ে কাজ নাই। তুমি এগুলো 3D তে দেখবা বিজোড় কয়টা। তাহলে আয়রনে এর জায়গায় 4 বসাবা, কোবাল্টে এর জায়গায় 3 বসাবা, আর নিকেল এর জায়গায় 3। তাহলে আয়রনটা কত আসবে বলো? ঠিক আছে, এখানে হচ্ছে 4টা 3টা দুটো আছে। তাহলে তুমি বের করি, হ্যাঁ? তাহলে আয়রনটা বের করি, চলো আয়রনটা বের করি। তাহলে আয়রনের, আচ্ছা আয়রনের নিউ কত? বিজোড় করে ইলেকট্রন 4টা না? 4টা, তাহলে 4 * 4 + 2 √ over 24 Bn। এবার আসে কোবাল্ট। কোবাল্টের নিউ কত? 3টা বিজোড় ইলেকট্রন, তাহলে 3 * 3 + 2 3 6 তাহলে 18, 3 কত? 3 5 15 over 15। তারপরে হচ্ছে নিকেল, বিজোড় হচ্ছে 2টা, তাহলে 2 * 2 + 2 তাহলে হচ্ছে √ over 8। বুঝে গেল? সেইভাবে তুমি যে কোনো ধাতু বা আয়নেরও তুমি কি ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে পারবে। এগুলো যখন আমরা জটিল যৌগ পড়বো না, জটিল যৌগ সম্বন্ধে ওইখানে কিন্তু আমাদের ধাতু বা আয়নের ব্যবস্থা আসবে, তখন আমাদের ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে। বুঝতে পারছো? তখন এই ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এই জিনিসগুলো আবার রিপিট হবে। ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি আমরা 3টা রাসায়নিক ধর্ম আমরা আজকে পড়ে ফেললাম। কি কি বলতে? 2টা পড়ছি না? 2টা। একটা কি পরিবর্তনশীল জারণ অবস্থা বললাম, আর কি বললাম? ম্যাগনেটিক প্রপার্টিজ। আগামী ক্লাসে আমরা জটিল যৌগ শুরু করবো, এবং জটিল যৌগ মোটামুটি আমাদের 3 থেকে 4টা ক্লাস লাগবে, অনেক বেশি বড় ওখানে।